ভারত সবসময় ডিপ্লোম্যাটিক্যালি এগোয় অনেক লং টার্ম প্রজেকশন নিয়ে। ভারত ওই 2 মাস 3 মাস 6 মাসের ডিপ্লোমেসি নিয়ে এগোয় না। ভারত যখন একটা প্রজেকশন ভাবে সেটা অনেক লং টার্ম ভাবে। সেক্ষেত্রে ভারতের একটা জিনিস বারবার করে ভারতের কাজকর্ম দিয়ে বেরিয়ে আসে, সেটা হলো ভারত হোলসাম ডেভেলপমেন্টাল পলিসি নিয়ে ভাবে। কারণ ভারত যদি দেখে যে নিজের ইকোনমি গ্রো করছে বা নিজের ইন্ডাস্ট্রিয়াল কন্ডিশনস গ্রো করছে, নিজের ইনফ্রাস্ট্রাকচারাল কন্ডিশন গ্রো করছে, কিন্তু আশেপাশের দেশগুলো খুব নিচের দিকে যাচ্ছে ইকোনমিক্যালি, তাহলে কিন্তু সেটা ভারতের এক্সটার্নাল সিকিউরিটি, ভারতের ইন্টারনাল সিকিউরিটিকে এমনকি এফেক্ট করতে পারে। তাই জন্যে ভারত একটা এমন ডেভেলপমেন্টাল সার্কিট বানায় যে সার্কিটের আওতায় আশেপাশের মোস্ট অফ দ্য দেশগুলোকে নিয়ে নিতে চেষ্টা করে। নিয়ে নিলে সুবিধাটা কি হয়, নিয়ে নিলে যদি একটা সিন্ডিকেটিভ কালেকটিভ গ্রোথকে প্রজেক্ট করা যায়, তাহলে ওই জায়গায় পিস কিপিং একটা সিনারিও থাকে, ওই জায়গায় পলিটিক্যাল যে স্টেটাসটা থাকে সেটা ভীষণভাবে স্টেবল থাকে, এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে ইকোনমিক ট্রানজ্যাকশন, ইকোনমিক স্ট্যাগনেন্সি আসার কোনো প্রশ্নই ওঠে না। ইকোনমিক ট্রানজ্যাকশন হতে থাকে এবং প্রচণ্ড রকমভাবে ইকোনমিক্যালি একটা ভীষণ লিউক্রেটিভ রিজন হিসাবে সেটা তৈরি হয়। এবং সেটা হয়তো প্রাথমিকভাবে দু একটা দেশের বুঝতে কষ্ট হতে পারে, দু একটা দেশ অন্য কারুর প্রভোকেশনে সেটাকে অন্যভাবে নিতে পারে, বাট গোয়িং ডাউন দ্য লেন এটা আজ না হলে কাল ভারত অ্যাজ এ পলিসি মেকিং নেশন, ভারত অ্যাজ এ স্টেবল অ্যালাই, ভারত অ্যাজ এ গুড ফ্রেন্ড, এটা মেনে নিতে সবাই বাধ্য হয়। এবং তাতে মলদ্বীপও কোনো একটা এক্সপেকটেশনস নয়। মালদ্বীপের নিজস্ব এক্সপেকটেশনস ছিল, এক্সেপশনস ছিল, কিন্তু তা সত্ত্বেও মালদ্বীপ আজকের ডেটে বুঝতে পেরেছে যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। তার জন্য ভারতের সাথে তারা অ্যালাইনমেন্টে এসছে। এই যে অর্থটা দেওয়া হয় এটা মূলত কি উদ্দেশ্যে দেওয়া হয়? মূলত হচ্ছে ডেভেলপমেন্টাল অর্থ, মূলত হচ্ছে কিছু অনগোয়িং প্রজেক্টের ফান্ড যেগুলো কন্টিনিউ করবে। তাতে ইনফ্রাস্ট্রাকচার থাকতে পারে, তাতে ডেভেলপমেন্টাল প্রজেকশনস থাকতে পারে, কিছু এনার্জি বেসড ইনভেস্টমেন্টস থাকতে পারে, মানে রিনিউয়েবল এনার্জি বেসড ইনভেস্টমেন্টস থাকতে পারে, কিছু সায়েন্টিফিক ইনভেস্টমেন্টস থাকতে পারে, কিছু এডুকেশনাল ইনভেস্টমেন্টস থাকতে পারে। মানে এমন ধরনের বিভিন্ন প্রজেক্টের এগেনস্টে এই টাকাগুলোকে স্যাংশন করা হয় যেগুলো ফর দ্য বেটার কজ অফ দ্যাট নেশন। মানুষের সুযোগ সুবিধা বাড়বে, মানুষের লিভিং স্ট্যান্ডার্ডস বাড়বে, মানুষের নিজস্ব বেঁচে থাকার যে একটা দেশের থেকে বিভিন্ন জিনিস তো পায় বলেই তো তার দেশের সাথে কানেকশন তৈরি হয়, সেই কানেকশন তৈরি হবে, তার ইনফ্রাস্ট্রাকচারাল স্টেটাসটা অনেক স্ট্রং হবে। এবং পয়েন্টটা হচ্ছে এই জিনিসগুলো শুধুমাত্র এমন এমন দেশকে দেওয়া হয় যে দেশগুলোর ব্যাপারে ভারত অনেক লং টার্ম ভাবছে। ভারত ভাবছে এদেরকে নিয়ে আমরা এগোবো, একসাথে এগোবো। আজকের ডেটে দাঁড়িয়ে ভারত কিন্তু এদের ব্যাপারে কোনো কাউন্টার ন্যারেটিভ তৈরি করছে না। আজকের ডেটে দাঁড়িয়ে এদের সবাইকে বোঝাচ্ছে যে মাই ডিউটি অ্যাজ এ বিগ ব্রাদার ইজ টু স্ট্যান্ড বাই ইউ, আমি তোমার সাথে দাঁড়াবো। এবার পয়েন্টটা হচ্ছে তুমি কি করবে না করবে সেটা তোমার ন্যারেটিভ, কিন্তু আমার যে ন্যারেটিভটা হওয়া উচিত সেই ন্যারেটিভটা হচ্ছে তোমার পাশে এই মুহূর্তে দাঁড়ানো আর্থিকভাবে, এবং সেটা আমি দাঁড়াচ্ছি। কিছু কিছু দেশের অর্থনৈতিক এড বেড়েছে, কিছু কিছু দেশের অর্থনৈতিক এড একই আছে, ঠিক। কিন্তু যেখানে আমেরিকা বা সুইজারল্যান্ড তারা যখন বাংলাদেশকে এই এইড দেওয়া বন্ধ করে দিচ্ছে, তখন ভারত সেই একই পথে হাঁটছে, এর কারণটা কি? তার কারণ আমি আগের দিন তোমার ইন্টারভিউতেই বলেছিলাম তোমাদের এখানে, সেটা হলো আমেরিকা ইজ এ গুড সাবজেক্ট ম্যাটার ফর ইন্ডিয়া টু স্টাডি। আমেরিকা ইজ নো মোর দ্য আইডল কান্ট্রি ফর ইন্ডিয়া। তার কারণটা হচ্ছে আমেরিকাকে ঊর্ধ্বে গিয়ে এখন ভারতবর্ষ নিজের স্টেবল প্রজেকশন তৈরি করতে শুরু করে দিয়েছে। এখন ভারতবর্ষ জানে তার ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডটাও কিন্তু গ্লোবাল পলিটিক্সে যথেষ্ট ইম্পর্টেন্ট। আজকের ডেটে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না উই আর ইগনোরিং ইন্ডিয়া। আজকের ডেটে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না যে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্ক আছে তাকে আমি ভ্যালু দিতে চাই না। আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়া এতটাই গুরুত্বপূর্ণ যে পৃথিবীর বিভিন্ন রকম ডিসিশন মেকিং বেঞ্চে ইন্ডিয়া ইজ এ পার্মানেন্ট মেম্বার। তো সুতরাং আজকের ভারত যেটা মনে করছে যে তার ইমিডিয়েট যারা নেবারিং কান্ট্রিজ আছে তাদেরকে তারা এড দেবে, তাদের ইমিডিয়েট যারা নেবারিং কান্ট্রিজ আছে তাদের সাথে সুসম্পর্ক আরও বাড়াবে, এবং সব জায়গায় পলিটিক্যাল স্টেবল সলিউশনিং তৈরি করবে। আজকের ডেটে বাংলাদেশের পলিটিক্যাল সলিউশন আসেনি এখন পর্যন্ত। বাংলাদেশের একটা আনস্টেবল সিনারিও চলছে, কিন্তু সেটাকে রিকভার যাতে করতে পারে, বাংলাদেশ আরও তাড়াতাড়ি মেন স্ট্রিম পলিটিক্যাল সিনারিওতে ফিরে আসতে পারে, বাংলাদেশের ভিতরে যে আর্থিক অনটনটা চলছে সেটা কাটিয়ে উঠতে পারে, সেই পজিটিভ মাইন্ডসেটটা রাখার সাহস এবং ক্ষমতা ইন্ডিয়া রাখে। সেটা কোন দেশ কি করলো সেটা জানার দরকার নেই। ইন্ডিয়া হ্যাজ এ পলিসি ফর দ্য ইমিডিয়েট নেবার্স, আর সেই ইমিডিয়েট নেবার্সদের নিয়ে যে পলিসিটা আছে ইন্ডিয়া সেটাই এমপ্লয় করছে। আচ্ছা, আমরা এই জায়গাতে আলোচনায় থাকবো, তবে তার পাশাপাশি আরও একটা বিষয় আমরা আলোচনায় আসতে চাইবো যে ভারতের এই যে কূটনীতি,
এই কূটনীতিতে কিন্তু এক প্রকারে কাত বাংলাদেশ, কারণ যে পদক্ষেপগুলো মোদী সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, সুভাষিস দা এই জায়গাটাতে আসার আগে একটা কথা বলবো যে বাংলাদেশের এই যে পরিস্থিতি, বারে বারে বলা হচ্ছে কলকাতা দখল হয়ে যাবে, সেভেন সিস্টার্সকে তারা ছিনিয়ে নেবে। যতই বাংলাদেশ থেকে এই ধরনের বক্তব্যগুলো আসুক না কেন, প্রচুর গাড়ি আসুক না কেন, ভারত কিন্তু নিজেদের স্ট্যান্ড পয়েন্টে একদম চুপচাপ রয়েছে। মিডিয়া কাভারেজ বা মিডিয়ার বক্তব্য ছাড়া আর কিন্তু বেশি বক্তব্য বা অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতেও শোনা যায়নি। এবার তারা কাজের কাজটা করলো, বাজেট বরাদ্দতে সেই বাংলাদেশের জন্য যে আর্থিক অনুদানটা ছিল সেটা ঠিক জায়গায় রেখে দিল। এটা একটা কত বড় কূটনীতি একটা দেশের বলে মনে করেন আপনি? আমি সেদিন তোমাদের ইন্টারভিউতেই বলেছিলাম একটু লাইট হার্টেড একটা কথা, বাংলাদেশের ক্ষেত্রে শুধু না, পৃথিবীর ডিপ্লোমেসিতে ভারতবর্ষের অ্যাটিটিউডটা হচ্ছে অনেকটা পুরনো বাংলা ছবি বিশ্বাসের মতো। মানে এক্সপ্রেশন, স্ট্যান্ড পয়েন্ট আর সে যে ডায়লগ থ্রো করছে তাতেই সব বুঝিয়ে দিচ্ছে। হাত পা নেড়ে মার দাঙ্গা করার কিচ্ছু প্রয়োজনীয়তা নেই, একদম গো বাই দ্য বুকস। আমাদের পলিসি বলে যে আমরা একটা সিনারিওতে এই ডিসিশন নেব, আমরা সেই ডিসিশনই নেব। তুমি আমাকে কি প্রভোগ করছো না করছো ওটা তোমার মাইন্ডসেট, তোমার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পলিসি, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার যদি মনে হয় এই পয়েন্টে গিয়ে আমার সাইলেন্স ইজ দি ল্যাঙ্গুয়েজ, তাহলে সাইলেন্সই থাকবো। এবং এটার থেকে আবারও বলছি, ভারতবর্ষের যদি যারা পলিটিক্যাল স্টুডেন্টস, অ্যাকাডেমিশিয়ানস, যারা ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করে, আমি বলবো ভারতবর্ষের স্ট্র্যাটেজিক স্টাডিজ নিয়ে তারা যদি পড়াশোনা করে, তারা বুঝবে একটা জিনিস, ভারতবর্ষ কিন্তু সবসময় ভীষণ হাই লেভেল অফ ডিপ্লোমেসি দেখাতে চেষ্টা করে এবং ভীষণ ম্যাচিওর ডিপ্লোমেসি। যত আমরা বলি না, দেখো সাধারণ জীবনেও বলি মানুষটা খুব ম্যাচিওর, কেন বলি? স্বল্প কথায় কাজটা ঠিক বুঝিয়ে দেয়। এই মুহূর্তে হাত পেতে নিতে লজ্জা করবে না? কারণ যেভাবে বাংলাদেশ এক বলছে যে না, চিকিৎসা করাতে যাবে না, এখানে নাকি নিউ মার্কেটের ব্যবসা ঝাড় খাবে তারা যদি না আসে, হসপিটালগুলো নাকি বন্ধ করে দিতে হবে, এখন ভারতের এই দানটা নিতে অসুবিধা হবে না? দেখো আমি এই কথাটাই তোমাকে বললাম, ম্যাচিওর ডিপ্লোমেসিতে না, কি কথা বললাম, কি কথা, কি ওয়ার্ডগুলো আমি চুজ করলাম আর কোথায় কি কথা বললাম, সেটা না একটু বুঝে বলা দরকার। আর থার্ড কথা হচ্ছে, যে কারুর কথাকেই ভারতবর্ষের গভর্নমেন্ট এবং ভারতবর্ষের এন্টায়ার ডিপ্লোম্যাটিক সার্কিট খুব একটা সিরিয়াসলি ইদানিংকালে নিচ্ছে না। তার কারণটা হচ্ছে, বাংলাদেশে এখন যে কেউ টিভির সামনে বসে, যে কেউ প্রেস কনফারেন্স ডেকে যা কিছু একটা ন্যারেটিভ দিচ্ছে, অথচ আমরা দেখতে পাচ্ছি তাদেরই যারা মানে নমিনেটেড অফিসিয়ালস, ইন্টারিম গভর্নমেন্ট তো সবই কোর্টের দ্বারা নির্ধারিত, নমিনেটেড অফিসিয়ালস তারা যখন স্টেটমেন্ট দিচ্ছে, তাদের স্টেটমেন্ট কিন্তু অনেকটা ব্যালেন্সড, কিন্তু তাদের হয়ে যারা কাজকর্ম করছে, যত নিচের দিকে যাচ্ছে, তারা যখন মিডিয়ার সামনে এসে স্টেটমেন্ট দিচ্ছে, দায়িত্বহীন স্টেটমেন্ট। একদমই। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখবো, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে জানিয়ে রাখবো, এই যে বাংলাদেশকে যে 120 কোটি টাকা দিচ্ছে, এটা শুধুমাত্র বাংলাদেশ নয়। আপনারা নিশ্চয়ই জানেন যে এটা যেমন প্রতিবেশী দেশগুলো খাতে একটা বরাদ্দ থাকে, তার মধ্যে ভুটান রয়েছে, নেপাল রয়েছে, মলদ্বীপ রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে।